পানি বাংলাদেশের জন্য কত গুরুত্বপূর্ণ এটি আর কাউকে বলে বোঝাতে যাবে না। নদীমাতৃক এই দেশে ৫৪টা নদী ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রত্যেকটির উপরে অগণিত বাঁধ দেওয়া হয়েছে, যার ফলে আমাদের পানির প্রাপ্যতা কমে গিয়েছে। তো পানি ছাড়া বাংলাদেশে নদীমাতৃক দেশে কৃষককুলের যে কি করুণ অবস্থা বলাই বাহুল্য। এই যে আমরা সর্বজন বিদিত যে বাংলাদেশ অন্যান্য আগ্রাসনের মতো পানি আগ্রাসনের শিকার। তো এই কথাটি গত ১৬ বছর আমরা শুনি নাই যে বাংলাদেশ পানি আগ্রাসনের শিকার। কেন শুনি নাই? কারণ যারা এই আগ্রাসনের হোতা তারা এমন একটি সরকার এখানে বসিয়ে রেখেছে যারা বাংলাদেশের জনগণের স্বার্থের কথা চিন্তা না করে প্রতিবেশীর স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছে। সেই জন্যে যে পানির অভাবে দেশের উত্তরাঞ্চলে মরুকরণ শুরু হয়ে গেছে, এটি সাধারণ মানুষ, দক্ষিণাঞ্চলের মানুষ জানতে পারেনি। অনেক ত্যাগ তিতিক্ষার পর, অনেক সংগ্রামের পর সেই জোয়াল আমাদের কাঁধ থেকে অপসারিত হয়েছে, দুঃশাসনের অবসান হয়েছে। যারা এই পানি আগ্রাসনকে সমর্থন দিয়ে এসেছে তারা ৪৫ মিনিটের মধ্যে এক কাপড়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এই ধরনের নানা অন্যায় অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশের মানুষ দুঃসহ জীবন আমরা পার করেছি। পানি সম্পদ মন্ত্রী হিসাবে এদের সাথে, ভারতীয় পক্ষের সাথে যে কয়টি মিটিং করেছি, অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা। কিন্তু আমরা জিয়াউর রহমানের দল, জাতীয়তাবাদী দল, দেশের স্বার্থ কোনোদিন বিসর্জন দেই নেই। যখন যেটি বলা প্রয়োজন বলেছি। বিচিত্র অভিজ্ঞতা কি বলবো, এসব কথা এই পাবলিকলি বলাও যায় না। সর্বশেষ মিটিং ২০০৫ সালের শেষ দিকে যৌথ নদী কমিশনের মিটিং ঢাকায়। আমি বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছিলাম। ভারতীয় পক্ষের নেতৃত্ব দিচ্ছেন একজন মুসলমান মন্ত্রী সাইফুদ্দিন সৌদ। তার বাড়ি কাশ্মীর, কোনোদিন এই অঞ্চলে আসেন নাই। নদী প্রবাহ বা এই যে ঐতিহাসিক যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সে সম্পর্কে কিছুই জানেন না। তো মুখোমুখি বসে বাংলাদেশ দলের নেতা হিসাবে আমি ভারতীয় দলের নেতাকে প্রশ্ন করি যে এক্সেলেন্সি মিনিস্টার, এই ব্যাপার আমাদের এই অসুবিধা হচ্ছে, এই ব্যাপারে আপনার বক্তব্য কী? আশ্চর্যের কথা, ৩-৪ ঘন্টার মিটিংয়ে একটা কথা তিনি বলেন নাই। আমি প্রশ্ন করলে তিনি বাঁদিকে তাকান, সেখানে বিনা সিকরি হাই কমিশনার বসা ছিল। প্রত্যেকটি প্রশ্নের জবাব একজন হাই কমিশনার এটা জবাব দিচ্ছে, পানি সম্পদ মন্ত্রী নীরব। মুসলমানদের এমনই অবস্থা ভারতে, মন্ত্রী হয়েও মুখ খোলার তার সামর্থ্য ছিল না। বিচিত্র এইসব অভিজ্ঞতা। আরেকবার এই যে টিপু সুলতান সাহেব যৌথ নদী কমিশনের এই আন্তঃনদী সংযোগ প্রকল্পের কথা বলেছেন। আন্তঃনদী সংযোগ প্রকল্প হলো বাংলাদেশে যে কটি নদী আসে ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে বিলীন হয়, তার মধ্যে সবচাইতে বেশি পানি, ৬৫% পানি আসে ব্রহ্মপুত্র নদী দিয়ে। এই ব্রহ্মপুত্র নদীর উপরে গৌহাটির একটু উজানে, কয়েক মাইল উজানে ভারত পরিকল্পনা করেছে পাম্প করে এই বিশাল জলধারা ব্রহ্মপুত্র নদী পাহাড়ের উপর দিয়ে নিয়ে, ভারতের মধ্যে দিয়ে নিয়ে সেটিকে গঙ্গা নদীতে ফেলা হবে এবং গঙ্গা নদীর থেকে এই ব্রহ্মপুত্রের পানি সারা ভারতে ছড়িয়ে যাবে। আমরা যে প্রাপ্যতা, আমাদের প্রধান যে নদী পানি সরবরাহকারী ব্রহ্মপুত্রের পানি আমরা পাবো না। এটি প্রকল্প অত্যন্ত গোপনীয়তার সাথে তারা প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নিয়েছে। তারা কমিটি করেছে। আমি যেহেতু ওই ২০০৩ সালে প্রথম মিটিংয়ে যখনই আমি বললাম যে এটি নিয়ে বাংলাদেশের জনগণের উদ্বেগ আছে, আন্তঃনদী সংযোগ প্রকল্প সম্পর্কে আমরা জানতে চাই, ভারতীয় মন্ত্রীকে অনুগ্রহ করে আমাদেরকে জানাবেন। আমার কথা শুনে তারা মনে হলো মিটিংয়ের মধ্যে নিস্তব্ধতা নেমে এসেছে, কোনো কথাবার্তা কারো নাই, একে অন্যের দিকে তারা চালাচ্ছে ভারতীয় ডেলিগেশন। তারপরে একজন বললো যে না, এই ধরনের কোনো প্রকল্প তো আমরা করছি না। আমরা খুব ভালো, এই কথাটি আপনারা অনুগ্রহ করে আজকের এই মিটিংয়ে আপনারা মিনিটসের মধ্যে লিখে দিবেন যে এই ধরনের প্রকল্প ভারত করবে না। তারা বলে যে না, এটাও আমরা লিখে দিতে পারবো না। আমি বললাম যে আপনারা তো এই প্রকল্প করবেন, উপমন্ত্রী সুরেশ প্রভুকে আপনারা নিয়োগ দিয়েছেন এই প্রকল্প প্রধান হিসাবে, বাজেট অ্যালোকেশন আপনাদের আছে এই
আন্তঃনদী সংযোগ প্রকল্পের জন্য। আপনারা এখানে বলছেন করবেন না, খুব আমরা আশ্বস্ত হলাম, এই কথাটি অন্তত লিখে দিন। অদ্ভুত কারবার, তারা বলে যে না এটা লিখতে দেবো না, আমিও চাপ দিচ্ছি যে না, মিটিংয়ের মধ্যে আমরা দুটা বন্ধুপ্রতিম দেশ কেন একে অন্যের সমস্যা নিয়ে আলাপ করতে পারবো না। তখন যখন দেখলাম যে তারা এই সম্পর্কে কিছু বলবে না, আমাকে সকল কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে বলতে হচ্ছে, এক্সেলেন্সি এই প্রশ্নের উত্তর যদি আমি না পাই তাহলে আজকে বিকালে একটি ফ্লাইট আছে, মিটিং এখানেই শেষ, আমি বিকালের ফ্লাইট ধরে আমি আমার দেশে চলে যাব। এটি শুনে তাদের মধ্যে নূতন চাঞ্চল্য শুরু হলো। তখন বিজেপি সরকার ছিল, উড়িষ্যার একজন পানি সম্পদ মন্ত্রী, তিনি বললেন যে এক্সেলেন্সি আমাদেরকে আধা ঘন্টা টি ব্রেক দেন, তারপরে এসে আমি আপনাদেরকে জানাবো এই প্রশ্ন সম্পর্কে। আধা ঘন্টার জন্য ব্রেক দেওয়া হলো। আধা ঘন্টা গেল, 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা চলে গিয়েছে। ওই ডেলিগেশনের আসা মিটিংও আর হয় না। আমি আমার রুমে, হোটেল রুমে, তাজ হোটেলে মিটিং হচ্ছিল, আমি আমার রুমে চলে গেলাম। সন্ধ্যার আগে তখন জানালো, যেহেতু আমার মনোভাব অনমনীয় ছিল, আমি মিটিং থেকে বেরোয় হোটেল রুমে এসেই, তখন ওই রোমিং মোবাইল আমাদের ছিল না, ওয়াটার বোর্ডের চেয়ারম্যানের একটা রোমিং মোবাইল ছিল, ওটা দিয়ে আমি আমাদের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রী, তাকে বিস্তারিত ঘটনা সম্পর্কে জানালাম। আমি বললাম যে এই ধরনের বাংলাদেশের জীবন মরণ সমস্যার উপরে যদি ভারতীয় পক্ষ মিটিংয়ে কোনো বক্তব্য না রাখে তাহলে এই মিটিংয়ে আমি আর অংশগ্রহণ করতে চাচ্ছি না। আমাদের নেত্রী প্রকৃতপক্ষে আপসের নেত্রী, অত্যন্ত দেশপ্রেমিক নেত্রী, সারা বাংলাদেশের মানুষ, বিশ্ববাসী জানে। তিনি বললেন যে না ঠিক আছে, যদি এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের কোনো ধরনের কমিটমেন্ট, লিখিত কমিটমেন্ট না থাকে তাহলে আপনি চলে আসেন। তো সন্ধ্যার দিকে তারা রাজি হলো যে হ্যাঁ এটা নিয়ে তারা আলোচনা করবে, কিন্তু বিবিধতে আলোচনা করবে, এটি একটা বড় এজেন্ডা হিসেবে হবে না। আমি বললাম ঠিক আছে, আমরা আশ্বস্ত হতে চাই যে এই প্রকল্প তারা বাস্তবায়ন করবে না। এই প্রকল্পটি তারা বাস্তবায়ন করতো, এখন করতে পারে না কেন? এত বছর হলে করতে পারে না কেন? করতে পারে না, ওই যে বাঘের উপরে যোগ আছে, ওইখানে যেখান থেকে নদীর ব্রহ্মপুত্র নদী আসে, এই চীনের মধ্যে ইয়ারলাং সাংপো নদীতে চীনও একটা বাঁধ দিয়েছে, বিশাল বাঁধ, পৃথিবীর সবচেয়ে বড় জল বিদ্যুৎ প্রকল্প। সেখানে অলরেডি ব্রহ্মপুত্রের পানির প্রম্পতা কমে গিয়েছে এবং এখন ভারতীয় পক্ষ আমাদেরকে যোগাযোগ করে যে দেখেন আমাদের ব্রহ্মপুত্র নদীর পানি চীন বাঁধ দিয়ে আটকে নিয়ে যাচ্ছে, এটা নিয়ে আমাদের যৌথভাবে প্রতিবাদ করা উচিত। আমি বললাম যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, কত চিৎকার করেছি আমরা আন্তঃনদী সংযোগ প্রকল্প বন্ধ করার জন্যে। উজানের দেশ ইচ্ছা মতো পানি প্রত্যাহার করে, এটি বন্ধ করার জন্যে ভাটির দেশের পক্ষ থেকে তো প্রতিবাদ জানানো উচিত। সে সময় আপনারা প্রতিবাদ জানান নাই, আমাদেরকেও আগ্রাসনের শিকার করেছেন। এখন আপনারা নিজেরাও এবং আমরা যৌথভাবে এই পানি আগ্রাসনের শিকার হতে যাচ্ছি। এই হলো আন্তর্জাতিক পানি বন্টন প্রক্রিয়ার মধ্যে এই ধরনের নানান ধরনের জটিলতার সৃষ্টি হয়। বর্তমান বিশ্ব হলো জোর যার মুল্লুক তার। আগের যুগে, আজ থেকে 30-40 বছর আগেও যারা বিভিন্ন দেশের, বিশেষ করে সুপার পাওয়ার যারা ছিল, তাদের নেতৃবৃন্দের মধ্যে অনেক মানবিকতা ছিল। তারা অন্যান্য দেশের কথাও চিন্তা করেছেন, জাতিসংঘেরও কিছুটা গুরুত্ব ছিল। এখন বিভিন্ন দেশে তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে এমন সব নেতাদেরকে ভোটের মাধ্যমে বা বিনা ভোটের মাধ্যমে ক্ষমতায় আনে যারা নিজের দেশ ছাড়া আর কোনো কিছুই বোঝে না। যেই কারণে এই যে ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে, ইউক্রেনকে তো সাহায্য করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব, কিন্তু এখন সাহায্যের জন্য তারা বলেছে ইউক্রেনের যে খনিজ সম্পদ আছে এটার ভাগ তাদেরকে দিতে হবে। আমাদের দেশের পাশে এই যে মিয়ানমারের যে সমস্যার কথা আমরা ইদানিং শুনছি, বা আরও সামনে অনেক জটিল পরিস্থিতির উদ্ভব সেখানে হবে, সেখানেও একটা কারণ হলো যে মিয়ানমারের অনেক প্রাকৃতিক সম্পদ আছে, এটির প্রতি বহিঃশক্তি এবং সুপার পাওয়ারদের নজর পড়েছে। এর জন্য হয়তো আনউইলিং ভিকটিম বাংলাদেশকে হতে যেতে পারে। তো যাই হোক, আজকে পানি নিয়েই কথাবার্তা বলি। আমাদের দেশের অনেক ব্যক্তি তারা সরকারে না থেকেও নানাভাবে বাংলাদেশকে অনেকভাবে সেবা দিয়ে যাচ্ছেন। তার একটি হলো আন্তর্জাতিক ফারাক্কা কমিটি। এই কমিটির যে নেতা ছিলেন আতিকুর রহমান সালু, তিনি কিছুদিন আগের পরলোক গমন করেছেন।
অত্যন্ত উৎসাহী, প্রাণবন্ত, দেশপ্রেমিক এক যুবক ছিলেন। তিনি আমেরিকা শহরে থেকেও ইন্টারন্যাশনাল ফারাক্কা কমিটির মাধ্যমে দেশে বিদেশে চীনে অন্যান্য জায়গায় বাংলাদেশের যে পানি আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশ যে পানি আগ্রাসনের শিকার, এ ব্যাপারে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তার সহযোগী টিপু সুলতান সাহেব এখানে এসেছেন। আমি এই কমিটির সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আতির রহমান চালুর রুহের মাগফিরাত কামনা করি। একইভাবে আজকে আপনাদের সামনে যারা উপস্থিত রয়েছেন, এদের মধ্যে অনেক নীরব সরব কর্মী রয়েছেন যারা বিভিন্ন ধরনের প্রতিবেশীর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। এখানে রয়েছেন একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার নাসির, তিনি এবং আরেকজন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। তারা বিগত সরকারের আমলে আয়নাঘরে নিগৃহীত হয়েছেন। আয়নাঘর সম্পর্কে কিছুই জানতাম না। তারা জীবনের রিস্ক নিয়ে তৎকালীন মাফিয়া সরকার বহাল থাকার সময়ই প্রতিবাদ করেছেন এবং 5ই আগস্টের আগেই হাসিনুর রহমান, ব্রিগেডিয়ার নাসির আরও কয়েকজন সেনা কর্মকর্তাকে নিয়ে সেই আয়নাঘরের সামনে গিয়েছেন, প্রতিবাদ করেছেন, মিছিল করেছেন যে আমাদের দেশের নাগরিককে কেন এইভাবে নিগৃহীত করা হবে। এখানে রয়েছেন রুহুল কবির রিজভী, তিনি এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একসময় একাই প্রতিবাদ জ্বালিয়েছেন, ভারতীয় বস্ত্রে আগুন লাগিয়ে। সে সময় এটি নিয়ে অনেক সমালোচনা করা হয়েছে। কিন্তু যখন রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয় না, সরকার নীরব থাকে এবং প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ উদ্ধারে ব্যস্ত থাকে, তখন দেশপ্রেমিক নাগরিকরা ইন্ডিভিজুয়ালি এইভাবে প্রতিবাদ জানিয়ে এসেছেন। তারই ফলশ্রুতিতে আজকে সেই মাফিয়া সরকার অপসারিত হয়েছে। আমরা দীর্ঘদিন সংগ্রাম করে এসেছি বিএনপি, কত হাজার হাজার কর্মী নিহত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মামলার শিকার হয়েছে, আমরা সবাই বহুবার জেলে গিয়েছি। কিন্তু সে সময় সাধারণ মানুষ যখন তাদের পুত্র কন্যাদেরকে নিয়ে রাজপথে নেমে এসেছে, তখনই এই দুঃসহ মাফিয়া সরকারের অবসান হয়েছে। ভারতীয় সরকার আমাদের বন্ধু ছিল 71 সালে, কিন্তু স্বাধীনতার পর থেকেই আমরা লক্ষ্য করেছি তারা 71-এ তারা আমাদের জন্য যে সাহায্য সহযোগিতা করেছে সেটি উদ্ধার করার জন্য অতি ব্যস্ত। বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে দেশের ভিতর দিয়ে ট্রানজিট এবং অন্যান্য প্রত্যেকটি প্রকল্পে বাংলাদেশের নতজানু সরকার, আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা এই দেশকে ভারতের একটি কলোনি বানিয়ে দিয়েছিল। দেশের জনগণকে বাধ্য হয়ে দীর্ঘদিন সংগ্রাম করে এই মাফিয়া সরকারকে অপসারিত করা হচ্ছে। অনেক কষ্ট লাগে, দুঃখ লাগে। আমরা এখানে অনেক মুক্তিযোদ্ধা আছি, জীবন উৎসর্গ করার জন্য গিয়েছিলাম বয়স যখন কম ছিল। আশা করেছি যে আগামী দিনে বাংলাদেশের জনগণ নিশ্চয়ই স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে। কিন্তু আমার বলতে দ্বিধা নাই, আমাদের এই বিগত 16 বছরের দুঃশাসনের ফলে বাংলাদেশি জনগণের দেশপ্রেম অনেকটা ম্রিয়মাণ হয়ে এসেছে। এমন সব জিনিস এই বিগত সরকার শিক্ষা দিয়ে গিয়েছে। দেশের আমলাতন্ত্র, বিভিন্ন বাহিনী, এমনকি যে মিডিয়া, তাদেরকে এমনভাবে কলুষিত করে, এমনভাবে তাদেরকে ট্রেন আপ করেছে এরা যেন বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব আর না করতে পারে। এই পানি আগ্রাসনের জন্যে, পানি আগ্রাসনের বিরুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন সেটি আমরা সবাই স্মরণ করি। তিনি জাতিসংঘে নিয়ে গিয়েছিলেন এই সমস্যাটিকে এবং জাতিসংঘের প্রেসারের ফলেই ভারত বাধ্য হয়েছে 77 সালে একটি পানি চুক্তি করার জন্যে ফারাক্কার উপরে। একমাত্র চুক্তি যেটাতে গ্যারান্টি ক্লজ ছিল, আরবিট্রেশন ক্লজ ছিল, তারপরে চুক্তিসমূহতে আর এগুলো আমরা পাইনি। তো যেহেতু আগামী বছর এই চুক্তি অবসান হতে যাচ্ছে, আমরা আশা করব বাংলাদেশের সরকার যারাই যখন এই সময় যেই সরকার বিদ্যমান থাকেন তারা যেন আন্তর্জাতিক পরিমণ্ডলে বলিষ্ঠভাবে তাদের দাবি উত্থাপন আমরা করতে পারি যে বৃহৎ গঙ্গা নদীর উপরে যে পানি বন্টন চুক্তি হবে সেখানে যেন একটি গ্যারান্টি ক্লজ এবং আরবিট্রেশন ক্লজ থাকে। নতুবা এই চুক্তির কোনো অর্থ থাকে না। যদি ফারাক্কা পয়েন্টে পানিই না থাকে তাহলে কি ভাগাভাগি সেখানে হবে।
তিস্তা নদী সম্পর্কে তো কত কথা শুনলাম। দুই দেশের প্রধানমন্ত্রী কয়েক বছর আগে মনে হলো যেন চুক্তি সই হয়ে যাচ্ছে, কিন্তু সেই তিস্তা নদীর উপরে তো কোনো চুক্তি হলো না। এবং ভারত যে ঠুনকো পশ্চিমবঙ্গের আপত্তির কথা বলে, আমরা সেটি নিয়ে কনসার্ন না। আমরা স্বাধীন সার্বভৌম দেশ, স্বাধীন সার্বভৌমত্ব ভারতের সরকারের কাছ থেকে আমরা ন্যায়ভিত্তিক একটি সমাধান চাই। ইতিমধ্যে এগিয়ে এসেছে চীন, যাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা $2.1 বিলিয়ন একটি মাল্টিপারপাস তিস্তা নদীর ব্যাপারে একটি প্রজেক্ট তারা প্রস্তাব করেছে বাংলাদেশ সরকারের কাছে, যেখানে তারা এখানে বৃহৎ ওয়াটার রিজার্ভয়ার, যেহেতু ভারত বাংলাদেশকে তিস্তা নদীর পানি দেবে না, তিস্তা নদীর পানি ধরে রাখার জন্য কয়েকটি স্থানে বিশাল জলাধার নির্মাণ করা, সেখান থেকে এই যে তিস্তা নদী শুকিয়ে গিয়েছে, মৃতপ্রায় নদী, এটিকে আবার পুনঃখনন করা, যেখানে 5 ফিট যেখানে গভীরতা রয়েছে সেখানে অ্যাভারেজ 10 ফিট গভীরতা বঙ্গোপসাগর পর্যন্ত পুরো তিস্তা নদীতে গভীরতা বৃদ্ধি করা, সেখানে সড়ক নির্মাণ করা, সেখানে মৎস্য প্রকল্প করা এবং নানাভাবে এই অঞ্চলে উত্তরবঙ্গের ব্যাপক পরিবর্তন সাধিত হবে, পরিবেশগত এবং অন্যান্য বিভিন্ন যেই চীন যে অফার করেছে বাংলাদেশকে, এটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমরা এই ভারতের যে তিস্তা নদীর পানি তারা যে উইথড্র করে নিয়েছে তার অনেকটাই আমরা প্রতিকার করতে সক্ষম হব এবং উত্তরাঞ্চলে চমৎকার একটি পরিবেশ আমরা দেখতে পাব। যেই মুহূর্তে চীন এই অফার দিয়েছে বাংলাদেশকে, সাথে সাথে ঘুম ভেঙে কুম্ভকর্ণের মতো জেগে উঠেছে ভারত সরকার। তারা এখন বলতে চায় যে তারাও এখানে অংশগ্রহণ করবে, তারা চীনের প্যারারালি আর একটা ভালো জনকল্যাণমুখী একটি প্রকল্প তারা দিতে যাবে। এত বছরে আমরা যে ট্রিটমেন্ট পেয়ে এসেছি, এটি বলাই বাহুল্য যে বিগত সরকার একটি কেবলমাত্র একটি ভাওতা দেওয়ার জন্য এই ধরনের প্রকল্প দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, পলাতক প্রধানমন্ত্রী, অনির্বাচিত প্রধানমন্ত্রী, মাফিয়া শেখ হাসিনার সরকার তারা বলেই দিয়েছে যে না, চীনের এই প্রকল্প ভালো না, আমরা ভারতের প্রকল্পই বাস্তবায়ন করব। কতখানি নতজানু এই দেশ, বাংলাদেশের মানুষকে তারা মানুষই মনে করে না। ইচ্ছা মতো তারা তাদের পারিবারিক সম্পদ বৃদ্ধি করে আর তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশের যে চাহিদা, বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সেটিকে পদদলিত করে নানা ধরনের অসম চুক্তিতে বাংলাদেশকে নিবদ্ধ। সুতরাং আমরা এখনও আশা করবে, এখন একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার মানে দুর্বল সরকার, কারণ এদের পিছনে তো কোনো জনসমর্থন নাই। আমাদের দল থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বারবার বলা হয়েছে যে একটা নির্বাচন দেন, আমরা যাতে করে বাংলাদেশের জনগণের দাবিসমূহ তুলে ধরতে পারি আন্তর্জাতিক অঙ্গনে, জাতীয় অঙ্গনে। কিন্তু এখন পর্যন্ত তাদের কাছ থেকে যে বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি, এখন পর্যন্ত ততটা পাইনি। তবুও আশা করব আগামী দিনগুলোতে পানি আগ্রাসনের বিরুদ্ধে বর্তমান প্রফেসর ইউনূসের সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি। আরেকটি বিষয় হলো যে বর্তমান বিশ্ব হলো সামরিক শক্তি প্রয়োজন আছে। যাদের অনেক দেশ আছে যাদের সামরিক শক্তি কম, কিন্তু তারা জনগণকে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে বা তাদেরকে প্রকৃত জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করে এই জনগোষ্ঠীকেই একটি শক্তিতে রূপান্তরিত করতে পারে। সাম্প্রতিককালে একটা ছোট্ট একটা যুদ্ধ হয়ে গেল ভারত পাকিস্তানের মধ্যে, যেহেতু উভয় দেশ পারমাণবিক শক্তিধর, সেজন্য অতি অল্প সময়ের মধ্যে, অল্প ক্ষয়ক্ষতির মধ্যে যুদ্ধটি বন্ধ করার সম্ভব হয়েছে আন্তর্জাতিক শক্তিসমূহের পক্ষে। তো আমরা অনেকটাই চিন্তিত রয়েছে। কিছুদিন আগে বর্তমান সরকার তারা যে করিডোরের কথা, মানবিক করিডোরের কথা বলেছেন, বাংলাদেশ 18 কোটি লোকের দেশ। আমরা জানি না, জনগণ জানে না, কোনো রাজনৈতিক দল জানে না, জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডোর এটি হবে, এর লক্ষ্য কি। আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? এই সম্পর্কে তো রাজনৈতিক দলসমূহের সাথে বসে সরকারের আলোচনা করা উচিত ছিল। কিন্তু দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব অন্য এক কথা বলেন, কেউ বলেন যে হ্যাঁ চুক্তি হয়েছে, তবে চুক্তির শর্তসমূহ প্রকাশ করা যাবে না। আবার আরেক
উপদেষ্টা বলেছেন যে না, আমরা এখন পর্যন্ত এই করিডোরের ব্যাপারে কোনো চূড়ান্ত মতামত এখনো দেই নেই। জনগণ অন্ধকারে আছে। এটা কি ধরনের সরকার? আমরা গণতান্ত্রিক পরিবেশে অভ্যস্ত। গণতন্ত্রের জন্যই তো 16 বছর সংগ্রামের পর এই মাফিয়া সরকারকে আমরা বিদায় করেছি। এখনো কেন আমরা অন্ধকারে থাকব? সবচাইতে জনপ্রিয় দল বিএনপি, আমরাই জানি না যে কিসের জন্য এই করিডোর, কি হবে। আমরা কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি। তবে আমাদের মোট কথা শক্তি অর্জন করতে হবে। মিয়ানমার 6 কোটি লোকের দেশ, আমরা 18 কোটি লোকের দেশ। আমাদের এত বড় সেনাবাহিনী কী জন্যে আছে? তাদের কি প্রকৃত ট্রেনিং আছে কিনা? আমরা কি খালি খাল উদ্ধার করব, নদী উদ্ধার করব, রিলিফ ডিস্ট্রিবিউশন করব, ব্রিজ বানাবো, এইসব করব? না, আমাদের মূল কাজ যেটা, জনগণকে শক্তি সামর্থ্য দিয়ে স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবো, এই ব্যাপারে রাষ্ট্রীয় সিদ্ধান্ত প্রয়োজন। এবং আমাদের যেটি অত্যন্ত প্রয়োজন, এই দেশের একটা ভাইব্রেন্ট ইউথ জেনারেশন আমরা এখন দেখতে পাচ্ছি। বাংলাদেশের অনেক সময় এমন এমন রাজনৈতিক দল আসে যারা দেশের স্বার্থ বাদ দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ উদ্ধারে ব্যস্ত হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা আবারও উদাত্ত আহ্বান জানাতে চাই। এই সভা থেকে সবাইকে আহ্বান জানাতে চাই যে আমরা জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে নিয়ে যেতে চাই। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। কোনো ধরনের আগ্রাসনের সাথে আমরা জড়িত হব। আগামী কয়েকদিন পরেই ফারাক্কা মার্চের একটা অনুষ্ঠান তারা করতে যাচ্ছেন। আমাদের সকল ধরনের সহযোগিতা তাদের প্রতি থাকবে। মৌলানা ভাসানী আজ নেই, জেনারেল প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ নেই, কিন্তু বাংলাদেশ আছে, জাতীয়তাবাদী দল আছে, বেগম খালেদা জিয়া আছে, এই দেশে জাতীয়তাবাদী জনগণ আছে। আমরা যেহেতু একটি মাফিয়া সরকারকে সরাতে সক্ষম হয়েছি, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইনশাআল্লাহ আরও মজবুত আমরা করব আমাদের মিলিত ঐক্যের মাধ্যমে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।